আমরা আমাদের সকালের ক্লাসে এমসিকিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সামনে চলে এসেছে। এই সংক্রান্তে কিছু এমসিকিউ আমরা আলোচনা করব। যাই হোক, এখানে যে বিষয়গুলোই থাকুক না কেন, আসলে ওই বিভিন্ন গ্রুপে আমরা যেটা দেখি যে পড়ার মন মানসিকতা আসলেই, পড়াশোনা তো দূরের কথা, মন মানসিকতা, রাস্তায় চলাফেরাটাই একটা বাংলাদেশ পুলিশের সদস্যের জন্য একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগে যেভাবে বাংলাদেশ পুলিশের একজন সদস্য বিভিন্ন জায়গায় বিপদে পড়লে খুব তাড়াতাড়ি পরিচয় দিত যে আমি পুলিশের লোক, এখন পুলিশের লোক পরিচয় সে দিতে গেলে তার জন্য আরো বিপদ। এমনকি কোনো পুলিশের সদস্য যদি সে যদি পাবলিকও হয়ে থাকে, পুলিশের সদস্য ব্যতীত যদি কোনো জনসাধারণ ছোট ছোট চুল মানে কাটার মানে যদি বোঝা যায় যে এরকম কাটিংটা মনে হয় পুলিশের চুল কাটে, তো জনসাধারণ তাকে দেখলেও তার গল্প শুরু করে দেয় আমরা কতটুকু ভালো কাজ করেছি। আর এক পর্যায়ের আমাদের পুলিশ সদস্য যারা এখন চাকরিতে আছেন, এনারাও এটার প্রতিকার তো দূরের কথা, এনারাও বরঞ্চ ব্যঙ্গতা করে যে আসলে আগের পুলিশরা সবই খারাপ ছিল, শুধু তারাই পবিত্র ছিল। যাক, আমরা কাউকে দোষারোপ করব না। আল্লাহ পাক যেন সকল পুলিশ সদস্যকে হেফাজত করেন, এটা আমাদের একটা আল্লাহ পাকের কাছে চাওয়া, সবাই যেন ভালো থাকে। এই বর্তমানে যে মামলার বিষয়, যারা দলীয় কাজ করছে তাদের বিরুদ্ধে মামলা যদিও হওয়ার মতো সুযোগ থাকে কিংবা থাকে, ঘটনা থাকে, তারা হবেই মামলা। কিন্তু এখানে নিরীহ যেন কেউ হয়রানির শিকার না হয়, আসলে সেখানে আবার পুলিশের কিছু করণীয় নাই। এ হলো বিষয়। তো আসলে আমার মনে হয় বিডিআর হত্যাকাণ্ডে যতটুকু পুলিশ ক্ষতি মানে বিডিআররা ক্ষতিগ্রস্ত না হয়েছে, তার চেয়ে বেশি কিন্তু পুলিশ ক্ষতিগ্রস্ত হলো। যাই হোক, আমরা আলোচনা করি। এজাহার কার নিকট দায়ের করা যায়? আমরা জানি এজাহার কার নিকট দায়ের করা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট, থানার অফিসার ইনচার্জের নিকট। কার নিকট এজাহার দায়ের করা যায়? থানার অফিসার ইনচার্জের নিকট। তাহলে থানার অফিসার ইনচার্জের নিকট যদি এজাহার দায়ের করা যায়, নালিশ কার নিকট দাখিল করতে হয়? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। Good. কোন অপরাধের বিচারের এখতিয়ার দায়রা আদালতের নেই? ডাকাতি, রাষ্ট্রদ্রোহিতা, হত্যা, শিশু পাচার। এখানে চারটা চারটা অপরাধের কথা বলা হয়েছে। কোন অপরাধের বিচার করার ক্ষমতা দায়রা আদালতের নেই? ডাকাতি, হত্যা, রাষ্ট্রদ্রোহিতা, শিশু পাচার, কোনটার নাই? শিশু পাচার। সঠিক উত্তর হবে শিশু পাচারের অধিকার দায়রা আদালতের নেই। কারণ শিশু পাচার, মানব পাচার, মানব পাচারের মামলা কে করবেন? আলাদা ট্রাইব্যুনাল নাকি? মানব পাচার ট্রাইব্যুনাল। আচ্ছা। আগাম জামিন বলতে কোনটাকে বোঝানো হয়েছে? গ্রেপ্তার পূর্ব জামিন, বিচার পূর্ব জামিন, চার্জ গঠন পূর্ব জামিন, যুক্তিতর্ক শুনানি পূর্ব জামিন, কোনটা? আগাম জামিন। আগাম জামিন কি তোমরা জানো? অর্থাৎ এই যে এখন কিন্তু টোটালি বর্তমান পরিস্থিতিতে আগাম জামিন কিন্তু টোটালি বন্ধ আছে, জানো তো? আগাম জামিনের অর্থ হলো চার্জ গঠনের পূর্ব পর্যন্ত জামিন। অর্থাৎ চার্জ গঠন, অর্থাৎ একজন ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা হলে, এই মামলায় যখন অভিযোগপত্র দাখিল করে পুলিশ, অভিযোগপত্র দাখিল করার পর আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলার বিচারিক কার্যক্রম শুরু করিবার আগে আসামির বিরুদ্ধে কতটুকু অভিযোগ আছে সেটা অভিযোগ গঠন করেন, এই অভিযোগ গঠনটাকে বলা হয় চার্জ গঠন। তো আগাম জামিনের অর্থ হলো চার্জ গঠনের পূর্ব পর্যন্ত যে জামিনটা দেয়া হয় এটি হলো আগাম জামিন। ফৌজদারি কার্যবিধির 54 ধারা অনুযায়ী পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এর কয়টি উদাহরণ দেয়া আছে? 7টি, 8টি, 10টি না 9টি? 9টি স্যার। অর্থাৎ 54 ধারার 9টি উদাহরণ আছে। এই 9টি উদাহরণের যে কোনো একটি উদাহরণ, যে কোনো একটি যদি
কেউ লঙ্ঘিত করে তাহলে একজন পুলিশ সদস্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। সিআরপিসির 145 ধারার ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য কোনটি? শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ, ভূমি বিরোধ জনিত দাঙ্গা রোধ, হরতাল জনিত শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ, ভূমি ভূমি বিরোধ জনিত শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ। কোনটা? ভূমি ভূমি বিরোধ, বিরোধ জনিত ভূমি শান্তি সংক্রান্ত। ভঙ্গ। ভূমি বিরোধ জনিত শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ, অর্থাৎ এ- এটা স্থাবর সম্পত্তি নিয়ে হয়ে থাকে। যাই হোক, বেবিচারের ক্ষেত্রে কোন ব্যক্তির অভিযোগ ছাড়া ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেবেন না? সেই স্ত্রী লোকটির বাবার, স্ত্রী লোকটির স্বামীর, স্ত্রী লোকটির অভিভাবকের, কার? স্ত্রী লোকটির স্বামী। স্বামী লোকটির স্বামী। আচ্ছা, সিআরপিসির 161 ধারার বিবরণী, লিপিবদ্ধ কালে সাক্ষীদেরকে পরীক্ষা করতে পারেন তদন্তকারী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উপরের সকলেই। তদন্তকারী কর্মকর্তা স্যার। অর্থাৎ সিআরপিসির 161 ধারার যে জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? তদন্তকারী কর্মকর্তাকে। অর্থাৎ পরীক্ষা করতে পারেন তদন্তকারী কর্মকর্তা। এফআইআর এর স্বাক্ষর থাকবে তথ্য প্রদানকারীর, ম্যাজিস্ট্রেটের, দায়রা জজের, অভিযোগকারীর অভিভাবকের, কার? এফআইআর এ কার স্বাক্ষর থাকবে? তথ্য প্রদানকারীর, ম্যাজিস্ট্রেটের, দায়রা জজের, না অভিযোগকারী যিনি যিনি অভিযোগ দিয়েছেন তার পরিবারের? তথ্য প্রদানকারীর, যিনি অভিযোগ করছেন। মামলার বাদী যে কোনো ব্যক্তি হতে পারে। স্যার ওইটা কি, স্যার ওইটা কি এফআইআর না এজাহার স্বাক্ষর স্যার? এফআইআর অসুবিধা না, ওই এজাহারটাকে এফআইআর বলা হয়ে থাকে, অন্যান্য ক্ষেত্রে মেনশন করা হয় থাকে। আমলযোগ্য অপরাধ তদন্ত করার অনুমতি দিতে পারেন পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, পুলিশ কমিশনার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমলের অযোগ্য অপরাধ তদন্ত করার অনুমতি দিতে পারেন পুলিশ সুপার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অফিসার ইনচার্জ, পুলিশ কমিশনার। কে পারেন? চিফ চিফ জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, নালিশ বলতে বোঝায় জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করা অভিযোগ, দায়রা জজের নিকট দায়ের করা অভিযোগ, অফিসার ইনচার্জের নিকট দায়ের করা অভিযোগ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করা অভিযোগ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কিভাবে অপরাধ আমলে নেবেন? অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ পেয়ে, পুলিশের নিকট থেকে রিপোর্ট পেয়ে, নিজের জানা মতে যুক্তিসঙ্গত সন্দেহের উপর, উপরের সবগুলো। উপরের সব। অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেট, শোনো একটা সেকেন্ড, যেমন আমরা যদি একটা প্রশ্ন আসে আমি বলি যে যদি কখনো প্রশ্ন আসে আহ, তথ্য এবং নালিশ নাকি একটা প্রশ্ন আসে না? পার্থক্য লিখুন। জি স্যার, তথ্য এবং নালিশ। আচ্ছা, নালিশের বিষয়টি সংক্রান্তে দেখা যেতে পারে যে আমরা ভুল জানি। নালিশের সংজ্ঞা দেওয়া হয়েছে কততে? সিআরপিসি 4-এ নালিশের সংজ্ঞা আছে, তাই না? জি জি স্যার। স্যার, চারি আঁকের জ। আচ্ছা, কিন্তু এই ম্যাজিস্ট্রেট যে অপরাধ আমলে নিতে পারেন, ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন, এটা কিন্তু সিআরপিসির 190 ধারা আছে। আচ্ছা, এই নালিশ কার নিকট দাখিল করতে হয়? ম্যাজিস্ট্রেটের নিকট, তাই না? সেটা জি কিন্তু স্যার। 190 ধারা না, 201। না 200 ধারা, 201 না, 200 ধারা। যাই হোক, ওটা আমরা পরে আলোচনা করবো, এগুলো প্রশ্ন অনেক কঠিন আছে। একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা এবং পুলিশি মামলা চলমান থাকলে আদালত কি সিদ্ধান্ত নিতে পারেন? নিজের অনুসন্ধান বিচার কার্য স্থগিত রাখতে পারবেন, পুলিশ অফিসারের তদন্ত রিপোর্ট তলব করতে পারবেন, পুলিশকে তদন্ত বন্ধের নির্দেশ দিতে পারবেন। ক এবং খ, অর্থাৎ এই একই ঘটনা সংক্রান্তে
পুলিশি মামলা এবং নালিশি মামলা চলমান থাকলে আদালত কি সিদ্ধান্ত নিতে পারেন? পুলিশি তদন্তে পুলিশের কাছে তদন্ত রিপোর্ট তলব করতে পারেন এবং নিজে যেটা বিচার কাজ পরিচালনা করছেন সেটা স্থগিত রাখতে পারেন, এই তো নাকি? জি জি স্যার। স্যার। এটা জি কত স্যার। ধারায়? যদি কখনো 205-এর প্রশ্ন আসে যে পুলিশি মামলা এবং নালিশি মামলার ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি আলোচনা করুন, তাহলে কত ধারা হবে? 205-এর গ। 205-এর গ। 205-এর ঘ। শোনো, এই রাশেদ কিন্তু তার বক্তব্যটা বুঝতেছে, তার কষ্টটা বুঝতেছে। আমি কিন্তু রাশেদকে বারবার করে বলছি যে রাশেদ, লেখার সময় কখনো শর্ট লেখো না, শর্ট লেখো না। তোমার নাম্বার কিন্তু একটাও কাটা যায়নি, কিন্তু নাম্বার কম পাইছো। সঠিক স্যার। তোমার এই কারণে কোনোটা স্যার ধারা বাদ যায়, ভুল হয়নি, কিন্তু নাম্বার কম পাইছো প্রত্যেকটাতে। ওই যে আইনুল, আইনুলকে আমি বারবার করে বলেছিলাম যে আইনুল, তোমার মেধা আছে, তোমাকে আহ, বুঝে শুনে উত্তর দিতে হবে। যে প্রশ্নটা আসছিল যে আহ প্রশ্নটা আসছিল কি জানি, যে ওই যে ব্যক্তি মৃত নিখোঁজ না, ওটা মনে হয় আসছিল যে ওই মানে 32 ধারার প্রশ্ন হবে, 32 ধারায় মনে হয় 32-এর 1 দিয়ে ফেলছে আর কি। জি স্যার, সরকারি চাকরি আইন। ঠিক আছে, এটা নাকি? না না না, এই ইয়াতেই সাক্ষ্য আইনের। হুম। মানে প্রশ্নটা যেমন এখানে প্রশ্ন ছিল যে একজন লোক লাঠির আঘাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিল, এরকম একটা প্রশ্ন। তো জি স্যার, ওই যে হাসপাতালের সে যখন ডাক্তার, নার্স, জবানবন্দি পুলিশ। দিয়েছে, ডাক্তার, নার্স, পুলিশ অফিসার, ঝাড়ুদার সবাই ছিল, কিন্তু কেউ লেখে নেই। এই ধরনের লেখেনি। জবানবন্দিটা কি হবে? হ্যাঁ, এটাও কিন্তু মৃত্যুকালীন জবানবন্দি হিসেবেই গণ্য হবে। এটা একটা আরেকটা, এটা যাই হোক। তো আসলে তোমাদের প্রতি সবারই একটা আমার অনুরোধ থাকলো, প্রশ্নগুলো দেখে শুনে বুঝে লিখতে হবে। শোনো, এই পাশ করার একটা টেকনিক তোমাকে বুঝতে হবে। সেটা হলো যে তুমি যদি দেখে শুনে বুঝে সুন্দর করে আস্তে আস্তে লেখো, তুমি যে নাম্বারটা পাবা, এই নাম্বার তোমার ভালো রেজাল্টের চলে আসবে। কিন্তু তাড়াহুড়া করে সব উত্তর দিলে, তাড়াহুড়া করে কিন্তু 2 লাইন 2 লাইন দিয়ে আধা ঘন্টা বেশি থাকলো, আবার ফাও লিখতে গিয়ে তোমার আরো আধা ঘন্টার প্রয়োজন, এখানে কিন্তু তোমার রেজাল্টটা খারাপ হবে। এই যে প্রশ্নটা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা এবং পুলিশি তদন্ত চলতে থাকলে অনুসরণীয় পদ্ধতি আলোচনা করুন। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এটা বুঝতে হবে যে এগুলো প্রশ্ন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুলিশ যদি থানায় মামলা না নেয়, অর্থাৎ পুলিশ থানায় মামলা গ্রহণ না করলে অভিযোগকারী কি করবেন? ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ দায়ের করবেন, অন্য থানায় অভিযোগ দায়ের করবেন, না পুলিশ সুপারকে জানাবেন? ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের কাছে নিকট। নালিশ দেওয়া হবে। আচ্ছা, সিআরপিসির 173 ধারা অনুসারে পুলিশ রিপোর্ট প্রদান করতে হয় জেলা জজের নিকট, পুলিশ সুপারের নিকট, সরকারি আইনজীবীর নিকট, অপরাধ আমলে নিতে পারে এরকম ম্যাজিস্ট্রেটের নিকট। অপরাধ অপরাধ আমলে আমলে নিতে নিতে পারে পারে এরকম ম্যাজিস্ট্রেটের অপরাধ নিকট। আমলে নিতে পারে এরকম। আচ্ছা, তার মানে পুলিশ রিপোর্ট কাকে বলে? দেখো, এই পুলিশ রিপোর্ট সম্পর্কেও আমাদের কিছু ভুল আছে। পুলিশ রিপোর্ট হলো, আমরা যদি দেখি যে সিআরপিসির 173 ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট বলতে বোঝায় যে ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলা তদন্ত সমাপ্ত করে সিআরপিসির 173 ধারা অনুযায়ী আদালতে যে প্রতিবেদনটা দাখিল করেন সেটাই পুলিশ রিপোর্ট। কিন্তু অনেকে বলে চার্জশিট, ফাইনাল রিপোর্ট ইত্যাদি, এই কথাটা এখানে কিন্তু আসবে না। পুলিশ রিপোর্টের কোনো পিআরবিও আসবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। সন্দেহজনক ব্যক্তির, সন্দেহজনক মৃত ব্যক্তির লাশের পোস্টমর্টম করে থাকেন পুলিশ অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডাক্তার বা সিভিল সার্জন, পুলিশ সুপার। কে করেন পোস্টমর্টম? পুলিশ অফিসার স্যার। পোস্টমর্টম করে পোস্টমর্টম থাকেন তো স্যার সিভিল ডাক্তার। সার্জন, সিভিল সার্জন অথবা সিভিল ডাক্তার। সার্জন, ও, জি ডাক্তার। স্যার, জি স্যার, সরি এই স্যার, জন্য আমি মনে করছি সুরতার প্রতিবেদনে উল্লেখ সুরতাল। করতে হয় মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য অমুক হাসপাতাল মর্গে প্রেরণ করলাম। আর এটা পিআরবি 306
বিআরবি 306 এর মধ্যে 306 খ, সেখানে একটা বিষয় উল্লেখ করা আছে, পুলিশ কর্তৃক প্রস্তুতকৃত সুরতহাল প্রতিবেদন এবং পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে যদি গরমিল পরিলক্ষিত হয়, তাহলে বিষয়টি নিষ্পত্তি কে করবেন বা সেক্ষেত্রে করণীয় কি? আসলে এই বিআরবি 306 এর মধ্যে যে কথাটি উল্লেখ করা আছে যে পুলিশ কর্তৃক প্রস্তুতকৃত সুরতহাল এবং হাসপাতালের ডাক্তার কর্তৃক পোস্টমর্টেম রিপোর্টে যদি গরমিল পরিলক্ষিত হয়, তাহলে এই বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে কি করতে পারেন? নিষ্পত্তির লক্ষ্যে সিভিল সার্জনের সিভিল নিকট সার্জন এই পোস্টমর্টেম আবেদন করবে। রিপোর্ট এবং সুরতহাল প্রতিবেদন প্রেরণ করবেন, তিনি পরবর্তী সিদ্ধান্ত দিবেন, এই তো নাকি? জি স্যার। জি স্যার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যা সিআরপিসির 68 ধারা অনুযায়ী ইস্যুকৃত প্রত্যেক সমনে কার স্বাক্ষর থাকবে? থানার অফিসার ইনচার্জের, পুলিশ সুপারের, আদালতের প্রিজাইডিং অফিসারের, ঘ উপরের সকলের, কার? আদালতের প্রেসিডিং আদালতের প্রিসাইডিং অফিসার। অর্থাৎ সাক্ষীর সমনে অবশ্যই আদালতের প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকবে। ক নামক ব্যক্তি রংপুর জেলায় আহত হয় এবং ঢাকায় এসে মারা যায়, ককে যারা আহত করেছে তাদের বিচার কোথায় করা যাবে? রংপুরের আদালতে, ঢাকার আদালতে, যে কোনো আদালতে, বা রংপুর বা রংপুর ও ঢাকার আদালতে, কোনটাতে করা যাবে? রংপুর ও ঢাকা রংপুর ও আদালত। রংপুর ঢাকার ও আদালত। ঢাকার আদালত। এটা সিআরপিসির কত ধারায় উল্লেখ করা আছে? ঘটনাস্থল শুরু থেকে শেষ। 182। 182 না 179? যা ওটা দেখে নিও। কোন ব্যক্তি গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক হয়ে আত্মগোপন করলে আদালত পরবর্তী কি ব্যবস্থা নিতে পারেন? প্রশ্ন হলো, কোন ব্যক্তি গ্রেপ্তার এড়ানোর জন্য, এখানে বলা আছে কোন ব্যক্তি গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক হয়ে আত্মগোপন করলে আদালত পরবর্তী কি ব্যবস্থা নিতে পারেন? আসামির অনুপস্থিতিতে বিচার কাজ আরম্ভ করতে পারেন, হুলিয়া পরোয়ানা ইস্যু করতে পারেন, আসামিকে খালাস দিতে পারেন, মামলাটি খারিজ করতে পারেন, কি করতে পারেন? খুলিয়ে জারি। পুলিশ পরোয়ানা ইস্যু করতে পারেন তার স্যার। মানে এখানে বোঝা যাচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে, এর পরবর্তীতে আদালত কি ব্যবস্থা নিতে পারেন। তার মানে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পর আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া পরোয়ানা ইস্যু করতে পারে। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতাপ্রাপ্ত অফিসার আসামিকে অনুসরণ করে কোথা থেকে গ্রেপ্তার করতে পারেন? নিজ এরিয়াভুক্ত এলাকা থেকে, সমগ্র বাংলাদেশ থেকে, সরকার কর্তৃক নির্ধারিত এলাকা থেকে, কোনটা? সমগ্র বাংলাদেশ। বাংলাদেশ। সমগ্র বাংলাদেশ থেকে স্যার। যেমন একটা প্রশ্ন আসছিল এটিএসআই দের, তোমরা এই প্রশ্নগুলো শোনো, তোমাদের এবারে যে প্রশ্নগুলো আসছে তোমরা কোনোটাই সহজ প্রশ্ন পাবা না। ধারা খুব সহজ, কিন্তু 14 দুনিয়া ঘুরে বলছে এটার এর এর করণীয় কি। হ্যাঁ, মানে বিষয়টা হলো এরকমই যে আপনি একজন পুলিশ অফিসার রাত্রিকালীন টহল ডিউটি করাকালে অজ্ঞাতনামা একটা মৃতদেহ পেলেন, এই অজ্ঞাতনামা মৃতদেহের পোস্টমর্টমের জন্য আপনি প্রেরণও করেন, কিন্তু এই পোস্টমর্টম রিপোর্টের সাথে আপনার সুরতহাল রিপোর্টের গরমিল পরিলক্ষিত হয়েছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনার করণীয় কি? এখন তুমি পিআরবি 306 এর খ না লিখে তুমি যদি ওই অজ্ঞাতনামা লাশ আমি এ করব, ওই পিআরবি 313 314 এ করব সে করব, তা কিন্তু হবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। প্রশ্ন আসছে জি যে, স্যার। হ্যাঁ বলো, কেউ বলবা কিছু? মনে করো প্রশ্ন আসছে যে পুলিশ হেফাজতে দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে, তার মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ হেফাজতে দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে, তার মধ্যে একজন ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এই অশনাক্তকৃত ব্যক্তির প্রতি আপনার করণীয় কি? এখন তুমি যদি ওই ব্যক্তির সুরতাল করো, এটা করো সেটা করো, শেষে কিন্তু জানতে চাচ্ছে কি শেষের যে আদেশটা, সেই আদেশটাই কিন্তু অনুসরণ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আমাদের অনেকেই বুঝবে না যে রাত্রিবেলা 6 জন লোক কয়ের গৃহে শীত কেটে চুরি করতে প্রবেশ করেন। 6 জন লোক রাত্রিকালে কয়ের গৃহে শীত কেটে চুরি করতে প্রবেশ করেন এবং মালামাল নিতেও থাকেন। মালামাল নিয়ে যাওয়ার সময়
গৃহকর্তার ছেলে অমুক, সে চিৎকার দিলে চোরেরা গৃহকর্তার ছেলেকে আঘাত করে মালামাল নিয়ে চলে যায়। অনেকেই কিন্তু ওই যে চোরে 6 জন চোর চুরি করতে প্রবেশ করেছে, অনেকে কিন্তু চুরির ধারায় দিয়ে দিবে। ওই যে চোরের কথা বলছে যে, তো এটা তো ডাকাতি ডাকাতি হবে। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। তোমাদের তোমাদের যে প্রশ্নগুলো কিন্তু বাইরের থেকে আসবে না, তোমাদের ধারার মধ্যেই আসবে, কিন্তু একটু পেঁচানো আসবে, এটা তোমাদেরকে বুঝতে হবে। যাই হোক, আচ্ছা, জনসাধারণ কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে থানায় নিয়ে এলে ডিউটি অফিসার কি দায়িত্ব পালন করবেন? নাম ঠিকানা লিখে হাজতখানায় রাখবেন? যদি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুনরায় 54 ধারায় গ্রেপ্তার করার মতো পর্যাপ্ত কারণ থাকে তাহলে 54 ধারায় গ্রেপ্তার করবেন, না থানা থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিবেন? 54 ধারায় পুনরায় গ্রেপ্তার করার মতোই থাকলে এখানে গ্রেপ্তার যদি করবে একটা 54 প্রশ্ন ধারায়। কখনো আসে যে কুখ্যাত সন্ত্রাসী কালা বাবুলকে গ্রেপ্তার করে, মনে করো প্রশ্ন আসছে যে কুখ্যাত সন্ত্রাসী কালা বাবুলকে গ্রেপ্তার করে পুলিশের নিকট সোপর্দ করেছে জনসাধারণ, এক্ষেত্রে পুলিশের করণীয় কি? কোন ধারার উত্তর এটা? সিআরপিসি 59 জায়গায়। 59-এ 59-এ 2, 59 দিয়ে 59 ধরা খাবা। এখানে লিখতে গিয়ে 59-এ শোনো, মুখস্থ করলে যেটা হয় 59-এর 1ও লেখছে, 2ও লেখছে, 3ও লেখছে, কিন্তু উত্তরটা চেয়েছে কি যে বিনা পরোয়া কোনো জনসাধারণ যদি অপর কোনো জনসাধারণকে গ্রেপ্তার করে সেক্ষেত্রে জনসাধারণ করণীয় কি, বা বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত সাধারণ নাগরিকের দায়িত্ব আলোচনা করুন। বিনা পরোয়ানায় গ্রেপ্তারকারী ক্ষমতাবান জনসাধারণের দায়িত্ব আলোচনা করুন। এখানে কিন্তু শুধুমাত্র 59-এর 1 আসবে, আর যারা জানবে না তারা কিন্তু 3 পর্যন্ত দিয়ে রাখবে। আমার কথা কি বুঝতে পারছো? এই জিনিসগুলা যেন কোনো অবস্থাতে না হয়। আচ্ছা, পলাতক আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? আসামি জামিন নিয়েছে এমন আদেশ না আসা পর্যন্ত, আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, আসামি মৃত্যুবরণ করেছে এমন রিপোর্ট না হওয়া পর্যন্ত। উপরের সবগুলো কোনটা সঠিক? উপরের সবগুলো স্যার। অর্থাৎ আদালতের নির্দেশ এখানে এখানে একটা জিনিস মনে রাখবা এখানে, যে সিআরপিসির যদি কখনো প্রশ্ন আসে, দেখো প্রশ্ন আসে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে। গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকে ততদিন পর্যন্ত, সিআরপিসির 75-এর 2 ধারায় বলা আছে যে যতদিন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয় নাই কিংবা আদালত নির্দেশনা দেয় নাই ততদিন পর্যন্ত। যে শোনো, আমার কিন্তু কারেন্ট চলে গেছে 1 ঘন্টার উপরে, ঠাস করে যদি বন্ধ হয়ে যায় ল্যাপটপ কিছু করার নাই, খেয়াল রাখো এটা। আচ্ছা, পলাতক আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে 75-এর 2-এর সাথে কিন্তু আমরা আর একটা পিআরবি দিতে হবে আমাদেরকে, পিআরবি 323 দিতে হবে। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে যে আপনি একজন এএসআই অফিসার ইনচার্জ, আপনার নামে 10টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার মানে তামিল করার জন্য হাওলা করেছে, আপনি গ্রেপ্তারি পরোয়ানা বলে কাকে গ্রেপ্তার করতে গিয়ে জানতে পারলেন 1, আসামি মৃত্যুবরণ করেছে, বিদেশে অবস্থান করছে বা পলাতক রয়েছে, এরকম ক্ষেত্রে আপনার করণীয় কি? এরকম ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি যদি সরাসরি, অনেকে কি করে থানাওয়ালারা মারা গেছে ওয়ারেন্টটা ফেরত পাঠায় দেয়, এটা কিন্তু আইন সিদ্ধ না, বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, মনে করতে হবে এটা পিআরবির 323-এর ক্ষয়ের প্রশ্ন, অর্থাৎ যাকে গ্রেপ্তার করতে যাওয়া হয়েছে সে যদি নিখোঁজ থাকে, নিরুদ্দেশ থাকে, বা তাকে খুঁজিয়ে পাওয়া না যায়, বা অন্য কোনো স্থানে অবস্থান করে, এটা যদি পুলিশের অগোচরে না আসে, তাহলে পুলিশ কি করবেন, কি কারণে তাকে গ্রেপ্তার করতে পারেন নাই এই বিষয়টা অর্থাৎ এনিয়ার দাখিল করবেন আদালতে। এনিয়ার দাখিল করা মানে এই নয় গ্রেপ্তারি পরোয়ানাটি আদালতে ফেরত পাঠানো। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার। নাবালক অপরাধীদের সংশোধনাগারে রাখার বিধান সিআরপিসির কোন ধারায় দেওয়া হয়েছে? 389,
395, 404, 399 কোনটা? নাবালক অপরাধীদের সংশোধনাগারে রাখা যাবে, এটা তো সিআরপিসি তে উল্লেখ করা আছে। কত ধারায় উল্লেখ করা আছে? সিআরপিসির 399 ধারায় উল্লেখ করা আছে নাবালক অপরাধীদেরকে সংশোধনে রাখার আদেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেট। বিষয়টা বুঝতে পারছো তোমরা? ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আত্মপক্ষ সমর্থনের অধিকার একজন আসামিকে দেওয়া হয়েছে? 236, 340, 342, 244 কোন ধারায়? 342। 342। 40 আত্মপক্ষ সমর্থনের হলো 340। বিষয়টা হলো তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে 340, আর সে যে বক্তব্যটা দেবে পুলিশ আদালত লিপিবদ্ধ করবে সেটা 342। বুঝা গেছে আইনুল? ইয়া রাশেদ, জি স্যার। আমাদের আইনুল সাহেব কে বলে আসলে ঘটনা কি? হ্যাঁ, আমলযোগ্য মামলার অপরাধ সংগঠনের সংবাদ কার নিকট প্রদান করতে হয়? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট, ম্যাজিস্ট্রেটের নিকট, জেলা পুলিশ সুপারের নিকট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের নিকট। কার নিকট? থানার ভারপ্রাপ্ত থানার কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা। না, ও ম্যাজিস্ট্রেট। আমলযোগ্য দুইটা অপরাধের সংবাদ দুটা জায়গায় দেওয়া দুইটাই যায়, হবে একটা স্যার, থানার দুইটাই হবে ভারপ্রাপ্ত স্যার, ম্যাজিস্ট্রেট কর্মকর্তার এবং নিকট, ভারপ্রাপ্ত একটা ম্যাজিস্ট্রেটের নিকট, অর্থাৎ এই দুজনের নিকটই দেওয়া যাবে। বুঝতে পারছো? জি স্যার। ফৌজদারি আদালত কয় প্রকার? জেলা জজ আদালত। ফৌজদারি আদালত দুই প্রকার, জেলা জজ আদালত ও দায়রা আদালত। দায়রা আদালত ও মহানগর আদালত। ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত কোনটা? দায়রা আদালত ও দায়রা ম্যাজিস্ট্রেট। আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশ ডায়েরি কি? পুলিশের প্রতিদিনের কার্যক্রম সম্পর্কিত ডায়েরি, পুলিশের তদন্ত অগ্রগতি লিপিবদ্ধ করার ডায়েরি, বা মফস্বল ডায়েরি। উপরের সব কয়টি? পুলিশ ডায়েরি কোনটা? তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ ডায়েরি। মামলা তদন্ত সম্বলিত যে ডায়েরি, এই ডায়েরিটাকে পুলিশ ডায়েরি বলা হয়ে থাকে। অনেকে কিন্তু এই পুলিশ ডায়েরিটা জেনারেল ডায়েরি হিসাবে চালিয়ে দেয়, এটা কিন্তু ঠিক না, এটা সঠিক না। গ্রেপ্তারি পরোয়ানা কে বাতিল করতে পারেন? জেলা জজ, দায়রা জজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যে আদালত পরোয়ানা ইস্যু করেছেন সে আদালত। যে আদালত যে আদালত পরোয়ানা ইস্যু পরোয়ানা করেছেন সেই আদালত। সেই আদালত। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেট কোন ধরনের আদেশ দিতে পারেন? সমন জারি করতে পারেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন, তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, হুলিয়া পরোয়ানা ইস্যু করতে পারেন। তল্লাশি পরোয়ানা ইস্যু তল্লাশি করতে হবে। পরোয়ানা। তল্লাশি পরোয়ানা। আচ্ছা, কোন কারণে 144 ধারা জারি করা হয়? মনুষ্য জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলে তখন, পরিস্থিতি খুবই জরুরি জটিল হলে তখন, গণশান্তি বিঘ্নিত হলে তখন। উপরের সবগুলো। উপরের সব করেছে। সবগুলো। অর্থাৎ সিআরপিসির 144 ধারা জারি করার আদেশ তখনই দেওয়া হয় যখন মানুষের জীবন বিপন্ন হয়, পরিস্থিতি খুবই জটিল এবং আহ খারাপ হয়, সেক্ষেত্রে গণশান্তি বিঘ্নিত হয় সেক্ষেত্রে। ফৌজদারি কার্যবিধির 154 ধারায় বিষয়বস্তু কি? পুলিশের নিকট আমলযোগ্য অপরাধের তথ্য প্রদান, পুলিশের নিকট আমলের অযোগ্য অপরাধের তথ্য প্রদান, পুলিশের নিকট আমলের অযোগ্য অপরাধের তথ্য প্রদান ও তদন্ত, পুলিশের নিকট আমলযোগ্য অপরাধের তথ্য প্রদান ও তদন্ত কোনটা? পুলিশের নিকট আমলযোগ্য অপরাধের তথ্য। অর্থাৎ এখানে দুটো বিষয় বলা আছে, যেমন সিআরপিসির 154 ধারার মধ্যে বক্তব্যটা বলা আছে যে আমলযোগ্য অপরাধের তথ্য প্রদান, কিন্তু সেখানে তদন্তের কথা বলা নাই। কিন্তু সিআরপিসির 155 মধ্যে বলা আছে ওই ধারায় তথ্য প্রদান করতে হয়, ওই ধারায় তদন্ত করতে হয় 155-তে। কাছাকাছি 154-র বক্তব্যটা হলো আমলযোগ্য অপরাধের তথ্য প্রদান, আর 155-র বক্তব্যটা হলো আমলের অযোগ্য অপরাধের তথ্য প্রদান ও তদন্ত। অর্থাৎ সিআরপিসির 155 ধারার বক্তব্য হলো আমলের অযোগ্য অপরাধের তথ্য প্রদান এবং তদন্ত একই ধারায় উল্লেখ করা আছে, কিন্তু 154-তে এই কথাটি উল্লেখ করা নাই।
শুধুমাত্র আছে আমলযোগ্য অপরাধের তথ্য প্রদান। জি স্যার। কোন আমলযোগ্য অপরাধ কোন আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় প্রদত্ত এজাহারে কে স্বাক্ষর করবেন? ম্যাজিস্ট্রেট, অভিযুক্ত আসামি, নালিশকারী, সংবাদদাতা। কে করবেন? সংবাদদাতা। সংবাদ কে কে থানায় এজাহার দায়ের করতে পারেন? জিনিস দুটো দেখো, যে কোনো আমাদের তাড়াহুড়ার কারণে কিন্তু মারাত্মক ভুল হয়। এই তাড়াহুড়া করা যাবে না, খুব ধীরে সুস্থে পরীক্ষা দিতে হবে। প্রশ্ন আসছে থানায় কে এজাহার দায়ের করতে পারেন, আর ও পড়ে গেছে কে এজাহার গ্রহণ করতে পারেন। এটা টোটালি লিখে থুয়ে দিচ্ছে, মানে পরেরটা দেখেন মনে হচ্ছে কে এজাহার দায়ের আর গ্রহণ, এটা কে এজাহার দায়ের মুখস্থ এসে গেছে, ধাপ ধাপ করে লিখে থুয়ে দিচ্ছে কে এজাহার গ্রহণ করতে পারেন। শেষে গিয়ে দেখে কে এজাহার গ্রহণ মানে দায়ের করতে পারেন, মাথা নষ্ট। এখন কাটবে কিভাবে? কাইটা ছেড়ে ছেড়াবেলার সময় নেই। হ্যাঁ, তো এরকম ভুল যেন আমাদের না হয়, আমরা আগে বুঝবো। অর্থাৎ কে এজাহার দায়ের করতে পারেন, বা কে থানায় অভিযোগ দায়ের করতে পারেন, বা আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় কে প্রদান করার ক্ষমতাবান বা কে প্রদান করতে পারেন, কে পারেন? যে কোনো ব্যক্তি পারেন স্যার। যে কোনো ব্যক্তি তো পারেনি, কিন্তু মূলত হলো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি পারেন। অর্থাৎ ভিকটিম, তার পরিবারের লোকজন, যে ঘটনা দেখেছে শুনেছে, কিংবা তার কোনো অভিভাবক। আসলে আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি থানায় এজাহার দায়ের করতে পারেন। আচ্ছা, জি স্যার। জিআর কেস কি? পুলিশের নিকট দায়েরকৃত মামলা, ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত মামলা, নালিশের মাধ্যমে দায়েরকৃত মামলা, এজাহারের মাধ্যমে পুলিশের নিকট দায়েরকৃত মামলা, কোনটা? সিআর স্যার, সিআর বলছেন। শোনো, জিআর মামলার কথাটা বলি। এই শোনো, একটা জিনিস তোমাদের বুঝতে হবে, কোর্টে যারা, এই জন্য মাঝে মাঝে শিখবা, যখন এই আমলযোগ্য অপরাধ সম্পর্কে সংবাদ থানায় যাওয়া মাত্র যে নিয়মিত মামলা রুজু হলো, এই মামলা রুজু হওয়ার পর এফআইআর এর কপিটা যখনই কোর্টে যাবে, কোর্টে যাওয়া মাত্রই একটা জিআর নাম্বার বসবে। প্রথমে কি নাম্বার বসবে? জিআর নাম্বার বসবে প্রথম, যেটা থানায় নিয়মিত মামলা রুজু হবে। আর আদালতে নালিশ দাখিল করার প্রেক্ষিতে যদি কোনো মামলা রুজু হয়, অর্থাৎ কোর্ট কেস যেটা, সেটা হবে সিআর মামলা। এই বিষয়টা বুঝতে হবে। জি স্যার। স্যার এটা এখন আরো আপডেট হয়েছে স্যার, এখন ওই যে থানাতে এফআইআর করার সাথে সাথে জিআর নাম্বার পড়ে যায় এতে অনলাইনে। থানাতে এফআইআর করার সাথে সাথে জিআর নাম্বার কন্টিনিউ, এটা তো এখন শোনো, জিআর নাম্বার আগে একটা জিনিস ছিল তোমাদের, আমরা বলি এখন প্রত্যেক থানার আলাদা আলাদা জিআর করে ফেলছে, তা সেখানে দিতে তো সমস্যা নেই, জিআর নাম্বার এত। জি স্যার আর এটাই আগে আমি। ছিল পুরা জেলা মিলে একটা জিআর, বুঝতে পারছো? জি স্যার। দিন যাবে অনেক কিছু হবে। যেমন সাধারণত পুলিশ অফিসারের তদন্ত রিপোর্ট কত প্রকার? 4 প্রকার, 5 প্রকার, 2 প্রকার, 1 প্রকার। পুলিশ অফিসারের তদন্ত রিপোর্ট কত প্রকার? 2 প্রকার স্যার। করতেছে। তো পুলিশ হেফাজতে কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে মর্মে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ পেলে সুরতহাল প্রস্তুত করার জন্য কাকে জানাবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানাবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানাবেন, না সিভিল সার্জনকে জানাবেন? জুডিশিয়াল নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটকে জানাবো। না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু এখনো কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটই কাজটা করে থাকে, জানো তো? জি স্যার। পুলিশ হেফাজতে কোনো ব্যক্তি মারা গেলে সুরতহাল প্রতিবেদন কে প্রস্তুত করেন? জেলা ম্যাজিস্ট্রেট করেন না? জি স্যার। জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট, তোমার ইয়া কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে নাই, এটা জানো তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, সিআরপিসির 516 ক অনুযায়ী আদালত সম্পত্তি হেফাজতে রাখার আদেশ দিতে পারেন যদি, অর্থাৎ কোন ক্ষেত্রে আদালত সম্পত্তি হেফাজতে রাখার আদেশ দিতে পারেন? যে সম্পত্তির বিষয়ে কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে হয়, যে সম্পত্তি কোনো অপরাধ করার জন্য ব্যবহার করা হয়েছে বলে মনে করেন, উক্ত সম্পত্তির অনুসন্ধান বা বিচারের সময়
ফৌজদারি আদালতে হাজির করা হয়েছে বলে মনে করেন উপরের সবগুলো, অর্থাৎ এখানে সবগুলোই হবে। বিষয়টা হলো এরকম যে 516 কথে বলা আছে। দেখো একটা জিনিস, আমাদের এই যে পুলিশ অফিসার যে আলামত জব্দ করেন, এই জব্দ কিন্তু আলামত যে জিম্মায় দেন একটা কিন্তু ধারা আছে, জানো তো? জিম্মায় দেওয়ার একটা ধারা আছে, আসলে স্পষ্ট করে কিন্তু এর উল্লেখ নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি না যে পুলিশের কিছু কাজ আছে, এই যে বড় বড় অফিসাররা মানবতার ফেরিওয়ালা এ সে, এইগুলো আমার মনে হয় একটা স্পষ্টকরণের প্রয়োজন ছিল কি, তাই না রাফেদ? পুলিশ তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে। যদি আইনের মধ্যে সুস্পষ্ট করে উল্লেখ করা থাকতো যে যে সমস্ত, যেমন পুলিশ বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন, আইনে উল্লেখ করা আছে তার থানা এলাকায়, এবং অপরের থানা এলাকায় গিয়েও তল্লাশি করতে পারবে। তো এরকম যদি একটা থাকতো যে পুলিশ যে সমস্ত মালামাল জব্দ করেছেন এর মধ্যে পড়লে সেগুলো তারা নিজেরাই জিম্মায় প্রদান করে আদালতকে অবহিত করতে পারেন, বা আদালত নিজেও জিম্মা প্রদানের জিম্মা দানের নির্দেশ দিতে পারেন। এরকম একটা থাকলে, সুস্পষ্ট থাকলে ভালো ছিল না নাকি? যেমন সিআরপিসির 98 ধারা কিন্তু এগুলো উল্লেখ করা আছে কিছুটা, কিন্তু সুস্পষ্ট নাই। আচ্ছা, নিচের কোনটি কেস ডায়েরির অংশ না? এমই, এসকেস ম্যাপ, সাক্ষীর জবানবন্দি, সুরতাল রিপোর্ট। এমি। অর্থাৎ এমই কখনোই কেস ডায়েরির অংশ না। তার মানেটা কি বলতো? এমই কি কোর্টে পাঠাতে হয়? না স্যার, না স্যার। এমই উদ্বোধন কোর্টে করবে। পাঠাতে হয়, এমই কোর্টে পাঠাতে হয়, কিন্তু সেটা থাকে হলো কার কাছে? পিপির কাছে, অথবা ওই আগে তো শোনো, প্রত্যেকটা পিপি অফিসে একজন পুলিশের সাব ইন্সপেক্টর থাকে। জেলায় আছে কিনা জানি না, পিপি অফিসে পাঠাতে হয়, কারণ অনেক ক্ষেত্রে পিপির অনুমতি পিপিরও মতামত লাগে এই এমিতে। ওই হ্যাঁ, এটা মতামতের জন্য পাঠাইতে হয় স্যার, এখনো পাঠাইতে হয়। ভোট এটা গঠন কিন্তু করা। আমাদের বাতিল করা প্রয়োজন আছে, এটা কিন্তু বাতিল করার প্রয়োজন আছে, কারণ আইনে স্পষ্ট, এটা কিন্তু কোনো আইনে কি আছে পিপির ওপিনিয়ন নিতে হবে? না স্যার, নাই। তাহলে আমরা অতিরিক্ত করতেছি না? আচ্ছা, আসামির দোষ কখন অন্য আসামির বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে? অর্থাৎ একজন আসামির দোষ কখন অন্য আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে? যদি উভয়ের বিচার একই অপরাধে হয় সেক্ষেত্রে, আসামি নিজেকে নির্দোষ বলে দাবি করলে সেক্ষেত্রে, সহযোগী আসামি অপরিচিত হলে সেক্ষেত্রে, উপরের সবগুলো? উপরে সবগুলো স্যার, না না, একত্রে এক বিচার। একজন, না স্যার। এটা অর্থাৎ একসাথে যদি একত্রিত ভাবে একই মামলায় বিচার হয় সেক্ষেত্রে, জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, আপাতত আমাদের সিআরপিসি গুলো আমরা শেষ করেছি। তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার, এই যে তদন্ত রিপোর্ট দুই প্রকার বলে, ওটা কি 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 দিয়ে স্যার? এটা হলো চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট। কারণ আদালত কিন্তু কখনোই তোমাকে বলতে পারবে না যে তুমি তদন্ত রিপোর্ট দাও, তদন্ত রিপোর্ট চার্জশিট দাও বা ফাইনাল রিপোর্ট দাও। আদালত বরাবরই চায় পুলিশ রিপোর্ট তলব করা হোক, এটাই লেখেন। আরো কিছু বলার আছে তোমাদের? স্যার, হ্যাঁ বলো। পুলিশ হেফাজতে যদি আসামি মৃত্যু হয় সেক্ষেত্রে সরকার রিপোর্ট কি জেলা ম্যাজিস্ট্রেট করবে না জেলা ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল করবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না। জুডিশিয়াল না, না নির্বাহী ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের আওতায়। নির্বাহী উত্তরে কি? ম্যাজিস্ট্রেটটা, হ্যাঁ হ্যাঁ, উত্তরে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট, যদি জেলা ম্যাজিস্ট্রেট থেকে জেলা ম্যাজিস্ট্রেট। শোনো, এই জন্য এগুলো সংশোধনী করা দরকার ছিল, সংশোধন না করলে এগুলা আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে হয়। অনেকগুলো আছে, শত শত আছে, এই জন্য আমি বারবার করে বলতাম যে আমাদের এই যে মানবতার ফেরিওয়ালারা এই কাজগুলো করেছে, এটা নিয়ে কেউ উদ্যোগ নেন। এই যে যারা আসছে এরা উদ্যোগ নেবে না, এরা তো আছে হলো, দেখলাম যে, যাই হোক আমরা শেষ করে দিই আমাদের আলোচনাটা।